আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা আমাদের দেখতে হলে আলো চাইয়ের একদম লাস্ট লেকচারে চলে আসছি। লাস্ট লেকচার বলতে এই লেকচারে আমরা পুরো চ্যাপ্টারটা আরেকবার একটু রিভাইজের মতো করে পড়ব। সাথে এই চ্যাপ্টারের সিকিউ এবং ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো আমরা কিছুটা সলভ করার ট্রাই করবো এবং কিছু তোমাদের এইচডব্লিউ দিয়ে দিব। ওকে, তো আমরা একটু বুঝে বুঝে পড়ার আরেকবার একটু বুঝে পড়ার ট্রাই করবো। যারা লেকচার 1 লেকচার 2 এর পরও অনেক কিছু নিয়ে একটু কোয়েশ্চেন আছে, তো এই লেকচারটা করলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। ওকে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। আজকে আমাদের অধ্যায় 5 লেকচার 3 দেখতে হলে আলো চাই। এই লেকচারের সাথে আমাদের 6টা চ্যাপ্টার একদম কমপ্লিট। তো তোমরা যারা অলরেডি কোর্সে ভর্তি হইছো তারা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, এই লেকচারটা যখন ইউটিউবে ফ্রি যাবে তোমরা কোর্স ফি কিন্তু খুবই কম, ঠিক আছে, মাত্র 1090 টাকা। ওকে, তো তোমার পুরো 11টা চ্যাপ্টার তুমি 1090 টাকায় পেয়ে যেতেছো। হিসাব করলে একটা চ্যাপ্টারের জন্য তুমি 100 টাকা করে পে করতেছো। ওকে, তো হিসাব যদি করো, আমরা অলরেডি 6টা চ্যাপ্টার পেইড ব্যাচে শেষ করে ফেলছি। ইউটিউব এই একটা চ্যাপ্টার ফ্রি করে দিছি, যে তোমাদের দেখানোর জন্য যে আমরা কিরকম ক্লাস লেকচার বা আমি কিরকম ক্লাস কন্টেন্ট সাজিয়ে বিজ্ঞানটা আর্টস কমার্স স্টুডেন্টকে পড়াইতেছি। তো যারা কোর্সটা করবা ইউটিউবে, তারা অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমাদের কোর্সে ভর্তি হবা, আর যদি শুরু করতে চাও তো কোর্স ওয়াইজ শুরু করবা। তো চলো আমরা লেকচার 3 শুরু করি। লেকচার 3 এর প্রথম পার্ট। আচ্ছা, লেকচার 3 শুরু করার আগে আমরা একটু রিভাইজ করে আসি যে আমাদের এই চ্যাপ্টারে কি কি জিনিস ছিল। মেইন যে জিনিসটা ছিল সেটা ছিল আলোর প্রতিফলন নাকি প্রতিসরণ। আলোর প্রতিসরণ জিনিসটা ছিল, তাই না? তো মেইন যে জিনিসটা ছিল সেটা ছিল আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ কি, কেন হয়, আলোর প্রতিসরণের কোন কোন ধাপগুলো আছে, আলোর প্রতিসরণের দুইটা সূত্র আমরা সব লেকচার 1 এবং লেকচার 2 তে দেখে ফেলছি। তারপর লেকচার 1 এ দেখে ফেলছি, তারপর লেকচার 2 তে আমরা কি দেখছি? লেকচার 2 তে আমরা দেখছি যে কিভাবে চোখের হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, মানে যারা চশমা পরে তারা যখন বলে আমার চোখের পাওয়ার -2, আমার চোখের পাওয়ার +2 বা +হাফ বা -হাফ, এগুলো যখন বলে এগুলোর আসলে মানে কি? এগুলো আমাদের চোখের ক্ষমতা। চোখের ক্ষমতা আমরা কিভাবে বের করি? লেন্সের ফোকাস দূরত্বের সাথে চোখের ক্ষমতার অনুপাত কি? ব্যস্তানুপাতিক সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তো এই ব্যস্তানুপাতিক সম্পর্কের সূত্র ধরে আমরা আমাদের চোখের ক্ষমতা বের করে থাকি অথবা ফোকাস দূরত্ব বের করে থাকি। তোমার যদি চোখের ক্ষমতা দেওয়া থাকে তুমি ফোকাস দূরত্ব বের করতে পারবা, তোমার যদি ফোকাস দূরত্ব দেওয়া থাকে তুমি চোখের ক্ষমতা বের করতে পারবা। ওকে, একদম ইজি জিনিস, খুব কঠিন ম্যাথ না। তো এই পর্যন্ত আমরা যে 6টা চ্যাপ্টার পড়ছি এর মধ্যে প্রথম চ্যাপ্টারে কোনো ম্যাথ ছিল না। ওকে, দ্বিতীয় অধ্যায়ে কোনো ম্যাথ ছিল না, তৃতীয় অধ্যায় তো হৃৎপিণ্ড, এটা আমরা এখনো পড়ি নাই। সপ্তম অধ্যায়ে কোনো ম্যাথ আছে না, সপ্তম অধ্যায়ে কোনো ম্যাথ নেই। তারপর 10 আর 11, হ্যাঁ 10ম অধ্যায়ে ম্যাথ ছিল, কি ওই যে বলের নিউটনের 3টি সূত্র F = ma, এগুলো দিয়ে ম্যাথ ছিল। এবং লাস্ট অধ্যায়ে আমাদের ছিল কি তড়িৎ বিশ্লেষণ। তো এই জিনিসগুলো দেখো, যেই যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ, মানে তোমার যেইটুকু ম্যাথ দরকার, তোমার তো যারা বিজ্ঞান বিভাগের মতো ওই ফিজিক্সের অত কঠিন কঠিন ম্যাথ নাই। ওকে, তোমার শুধু নর্মাল সূত্র দিয়ে একটা সূত্রের মান দেওয়া থাকবে, ওইখানের ম্যাথগুলো আছে। ওকে, আচ্ছা চ্যাপ্টার 11ও তো ম্যাথ আছে, হ্যাঁ চ্যাপ্টার 11ও ম্যাথ ছিল, ওই যে বিদ্যুৎ বিল, ঠিক আছে। তো এই দেখো 3টা চ্যাপ্টারের ম্যাথ আমরা একদম ভালো মতো করতেছি। তো যেই চ্যাপ্টারগুলোর ম্যাথ থাকে পরীক্ষা হলে ট্রাই করবা যে ওই চ্যাপ্টারগুলো অ্যান্সার করা, ঠিক আছে, ওই চ্যাপ্টারে যে সিকিউগুলো থাকবে ওইগুলো অ্যান্সার করা। কেন? কারণ ধরো কি বলে, তোমার গ নাম্বার একটা ম্যাথ আসছে, তুমি ম্যাথটা ফুললি পারছো, তুমি 3-এ 3 পাবা, কিন্তু সেম একটা কোয়েশ্চেনের গ নাম্বার, অন্য একটা কোয়েশ্চেনের গ নাম্বার তুমি লিখতেছো, তোমার মনে হচ্ছে না স্যাটিসফাই, তুমি অ্যান্সারটা করে স্যাটিসফাই হও নাই, টিচার স্যাটিসফাই হবে না। কেন হবে না? কারণ তিনি যা চাচ্ছে বা কোয়েশ্চেন যেটা বলছো তুমি ওইরকম অ্যান্সার করতে পারো নাই ব্যাখ্যা লিখে। তো ওই জায়গায় তুমি 3-এ 2 পাবা। তো 3-এ 3 পাওয়া বেশি ভালো নাকি 3-এ 2 পাওয়া বেশি ভালো? অবশ্যই 3-এ 3 পাওয়া ভালো। তো চেষ্টা করবা যেই জিনিসগুলোতে ম্যাথ আছে, মানে যেই চ্যাপ্টারগুলোতে ম্যাথ আছে ওই চ্যাপ্টারের সিকিউগুলো অ্যান্সার করে এবং ওই চ্যাপ্টারগুলো একটু গুরুত্ব সহকারে পড়া, ঠিক আছে, কারণ ওইগুলোতে মার্ক বেশি পাওয়া যায়। বেশি মার্ক মানে A+ পাওয়ার চিন্তা থাকবে না, ঠিক আছে, A+ এরও বেশি মার্ক পাবা। ওকে, আচ্ছা তো চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমরা একটু বইটা থেকে দেখে আসি, ঠিক আছে। আমরা আজকে প্রথমে বইটা একবার দেখব, ক্লিয়ার হব, তারপর আমরা আচ্ছা এই যে দেখতে হলে আলো চাই। আচ্ছা আমাকে বলো
যে দর্পণ কয় রকমের আমরা পড়ছিলাম, ঠিক আছে। দর্পণ হচ্ছে দুই রকমের পড়ছিলাম, একটা ছিল কি সমতল দর্পণ, একটা ছিল গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ ছিল আবার দুই রকমের, কি কি, একটা ছিল উত্তল দর্পণ, একটা ছিল অবতল দর্পণ। উত্তল দর্পণ কি রকম ছিল সবার মনে আছে আশা করি, উত্তল দর্পণ কি রকম ছিল আশা করি সবার মনে আছে। আমার হাতটাকে যদি আমি এরকম ভাবে বাঁকাই, আমার হাতটাকে যদি আমি এরকম ভাবে বাঁকাই, এই পাশে যদি দর্পণটা থাকে এবং এই পাশে যদি পাড়া লাগানো থাকে, পাড়া লাগানো কি সেটা সবাই জানো, এই যে আমাদের নর্মাল যে ড্রেসিং টেবিল বা যে দর্পণগুলোতে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই, ঠিক আছে, প্রতিচ্ছবি দেখতে পাই, সেই দর্পণগুলোর পিছনে হচ্ছে পাড়া লাগানো থাকে। যে দর্পণটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে তুমি এক পাশে তাকালে তুমি অপর পাশ দেখতে পাও, ওই দর্পণগুলোর পিছনে কিন্তু পাড়া লাগানো থাকে না। ওই দর্পণগুলো কোনগুলো, এই যে ধরো তোমার এই যে জানালার কাচ, এগুলোর পিছনে কিন্তু এক পাশে কিন্তু পাড়া লাগানো থাকে না, দুই পাশ থেকেই তুমি দেখতে পারো। কিন্তু তোমার হচ্ছে আলমারির সাথে যে আয়নাটা থাকে বা ড্রেসিং টেবিলে যে আয়না থাকে, এটার পিছনে কি সেটা কিন্তু তুমি দেখতে পারো না। কেন পারো না? কারণ ওই পিছের পার্টটুকুতে হচ্ছে পাড়া লাগানো থাকে। তো আমাদের চ্যাপ্টারের শুরুতেই যেই টপিকটা ছিল সেটা কি ছিল, আয়না বা দর্পণের ব্যবহার। আমাদের চ্যাপ্টার শুরুতেই যে টপিকটা ছিল সেটা ছিল আয়না বা দর্পণের ব্যবহার। আয়না বা দর্পণ আমরা দুইটা প্লেসে ব্যবহার করি, একটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এ, আর একটা হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকে আয়না বা দর্পণ ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, একদম ইজি ব্যাখ্যা, বই তো আমরা পড়তেছি, আমরা হচ্ছে একদম ইজি ভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে বইটা আরেকবার রিভাইজ করে আসি, ঠিক আছে, তো আমরা তারপরে ইজিলি সব জিনিস পারবো। তো নিরাপদ ড্রাইভিং এ তিনটা দর্পণ আমরা ব্যবহার করি, গাড়ির মধ্যে বা বাসের মধ্যে বা যে কোনো জায়গায়, ঠিক আছে। নিরাপদ ড্রাইভিং এ মোটরসাইকেল হচ্ছে দুইটা, কিন্তু গাড়িতে প্রাইভেট কার, মাইক্রোবাস বা যাই বলো না কেন, এগুলোর মধ্যে হচ্ছে আমরা তিনটা দর্পণ ব্যবহার করি। একটা হচ্ছে রাইট সাইড ভিউ মিরর, একটা হচ্ছে লেফট সাইড ভিউ মিরর, আর একটা হচ্ছে তোমার কি বলে রেয়ার ভিউ মিরর। হ্যাঁ, একটা হচ্ছে রাইট সাইড ভিউ, একটা হচ্ছে লেফট সাইড ভিউ, এই যে রাইট সাইড ভিউ মিরর, লেফট সাইড ভিউ মিরর, রেয়ার ভিউ মিরর। এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে আমি যে গাড়িতে আছি বা আমি যে গাড়িটা চালাচ্ছি তার পিছনে যে গাড়িগুলোর গতিবিধি আছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য আমরা এই মিররগুলো ব্যবহার করে থাকি। তোমার রাইট সাইড ভিউ মিরর থেকে তুমি দেখতে পাবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার পিছে মানে ডান সাইডের দিকে কোন গাড়িটা হচ্ছে ওভারটেক করতে চাচ্ছে তোমাকে। যদি মনে করো তোমার স্পিডটা কম এবং ওই গাড়িটা একটু ওভারটেক করতে চাবে, তখন তুমি কি করবা, তোমার গাড়িটা স্থির রাখবা নিজের জায়গায়, ওই গাড়িটা এসে তোমাকে ওভারটেক করে যাবে। এখন আবার তুমি যখন ধরো এই দিকে মোড় ঘুরবা, ঠিক আছে, দেখো আমার ডান হাতটা দেখো, এটা হচ্ছে আমার ডান হাত, তুমি এই দিকে মোড় ঘুরবা, এই দিকে মোড় ঘোরার ক্ষেত্রে তোমার রাইট সাইড ভিউ মিররের দিকে তাকাতে হবে। কেন? কারণ পিছের থেকে একটা গাড়ি যদি ফুল স্পিডে আসে, তোমার গাড়ির স্পিড থেকে বেশি, তুমি যখনই মোড় ঘুরতে যাবে তোমাকে গাড়িটা ধাম করে মেরে দিবে। তুমি যখন হচ্ছে মোড় ঘুরতে যাবে তোমার গাড়িটা এসে ধাম করে মেরে দেবে পিছের গাড়িটা। তো এই জন্য হচ্ছে আমার আগে পিছনের দেখানো লাগে যে ওই পিছনের গাড়িটা আমার থেকে কতটুকু দূরে। যদি দেখে একটা সেফ ডিস্টেন্সে আসে, তখনই হচ্ছে আমরা কি করি, আমরা টার্ন নেই, ঠিক আছে। ইউ টার্ন বা অন্যান্য টার্নের ক্ষেত্রে আমরা এই রাইট সাইড ভিউ মিরর ব্যবহার করে থাকি। এখন লেফট সাইড ভিউ মিরর কখন? লেফট সাইড ভিউ মিরর হচ্ছে ধরো আবার তুমি এই লেন থেকে অন্য লেনে যাবা, মানে তুমি লেন চেঞ্জ করবা, আমরা বলি 4 লেনের রাস্তা, 5 লেনের রাস্তা, ঠিক আছে, তুমি লেন চেঞ্জ করবা, তোমার পিছনে তুমি একদম কোনার লেনে আছো, তুমি এই লেন থেকে তোমার ওই পাশে তুমি গাড়িটা পার্কিং করবা, একদম অন্য পাশের লেনে তুমি গাড়িটা পার্কিং করবা। তার মানে কি, তোমার এই লেন থেকে আস্তে আস্তে ওই লেনে যেতে হবে না। কিভাবে যাবা? পিছনের গাড়িগুলোর গতিবিধি দেখতে হবে না, তুমি কি ইচ্ছা মতো যাওয়ার বাবার রাস্তা, আমি হচ্ছে আমি গাড়ি যদি মোড় ঘুরাই আমার কি পিছনে কোনো গাড়ি এসে মারবে না, ওকে, এরকম কোনো কিছু পসিবিলিটি আছে না। তো তোমাকে লেফট সাইড ভিউ মিরর দিয়ে দেখতে হবে যে পিছনের কোন গাড়িটা আসতেছে নাকি, বা পিছনের গাড়িগুলো কতটুকু দূরে তোমার থেকে। ধরো তোমার গাড়িটা এখানে, পিছনের গাড়িটা এখানে কাছাকাছি, দেখো যে তোমার গাড়িটা এখানে, পিছনের গাড়িটা এখানে, তুমি যখনই মোড় করতে যাও পিছনটা এসে তোমাকে মেরে, পিছনের গাড়িটা হচ্ছে তোমাকে এসে মেরে দিবে, তখন তার শেষ, আল্লাহ হাফেজ, ওকে, তখন একদম ডিরেক্ট কভারে চলে যাবা। আচ্ছা, এরপরে রেয়ার ভিউ মিরর যেটা, রেয়ার ভিউ মিরর যেটা, সেটা দিয়ে কি কাজ? সেটা দিয়ে হচ্ছে তোমার গাড়ির পিছনে, একদম পিছনে হচ্ছে এই যে একদম মাথা বরাবর পিছনে তুমি দেখতে পাও যে কোনো গাড়ি বা কোনো কিছু তোমাকে ওভারটেক করতে চাচ্ছে নাকি, ওকে, বা কত বড় সড়ো গাড়ি আছে বা বাইক আছে নাকি। অনেক সময় আছে না যে একটা বাইক এসে একটা প্রাইভেট কারকে মেরে দিল, বা অন্য একটা প্রাইভেট কার এসে একটা প্রাইভেট কারকে মেরে দিল। এখন কিভাবে দেখবা? রাইট সাইড ভিউ, লেফট সাইড ভিউ কিছু দিয়ে দেখা যাবে না। কেন? কারণ ওগুলো শুধু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। অন্য একটা গাড়ি যদি তোমার একদম পিচ বরাবর থাকে, মানে একদম পিছন থেকে একদম পিছন বরাবর থাকে, এই যে একটা গাড়ি, অন্য একটা গাড়ি একদম পিছন বরাবর, ওকে, দেখো, তো এই রেয়ার ভিউ মিরর দিয়ে কিন্তু তখন আমি একদম পিছন থেকে দেখতে পাবো, একদম পিছনে, ঠিক আছে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখতে পাবো। আচ্ছা, তারপর পাহাড়ি রাস্তা অদৃশ্য বাঁক। কেন অদৃশ্য বাঁক? দেখো এই যে পাহাড়ি রাস্তা, এইখানে ধরো একটা গাড়ি আছে, ঠিক আছে, এইখানে ধরো যে গাড়িটা আছে, এই গাড়িটা যখন এখানে মন নিতে চাবে, এই গাড়িটা যখন এখানে মন নিতে চাবে, আচ্ছা অন্য একটা কালি দিয়ে দেখাই, এই যে এখানে যে গাড়িটা আছে,
এটা যখন এখানে মোড় নিতে চাবে তখন কি হবে? তখন কি হবে? ওই পাশের কোনো একটা গাড়ি থাকলে এই গাড়িটা কিন্তু এই পাহাড়ের কারণে দেখতে পাচ্ছে না। এখন এই গাড়িটা কিভাবে বুঝবে ওই পাশে কোনো গাড়ি আছে নাকি? সে হচ্ছে এই মিররে দেখতে পাবে। সে হচ্ছে কি করবে? এই মিররে দেখতে পাবে। এই মিররের প্রতিবিম্ব হচ্ছে, এই মিররে যে প্রতিচ্ছবিটা আসবে বা প্রতিবিম্বটা আসবে সেটা হচ্ছে আবার এই মিররের সাথে কানেক্টেড। এই মিররটা এখান থেকে দেখাবে যে ওখানে কোনো গাড়ি আসতেছে নাকি, এবং এইটা এখানে আবার রিফ্লেক্ট হবে, যার কারণে তুমি এই গাড়ি থেকে দেখতে পাবা যে আমার ওই পাশে কোনো গাড়ি আছে নাকি। যার কারণ হচ্ছে আমরা অদৃশ্য বাঁকে এই উত্তল দর্পণগুলো ব্যবহার করে থাকি। অদৃশ্য বাঁকে হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই দুইটা তো কাজ গেল। তারপর আমরা হচ্ছে আলোর দুই ধরনের ধর্ম পড়ছিলাম, মানে লেকচারের সময় একটা হচ্ছে আলোর প্রতিফলন ছিল, একটা ছিল আলোর প্রতিসরণ। তো প্রতিফলনটা আমাদের বইয়ে নেই, ওইটা লেকচার 1 পর্যন্তই এনাফ, এখানে আর আমরা এক্সপ্লেন করবো না ওই জিনিসটা। তো আলোর প্রতিসরণ জিনিসটা কি? আলোর প্রতিসরণ হচ্ছে যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় বিভেদ তলে দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার যে ধর্ম তাকে আমরা কি বলি? আলোর প্রতিফলন বলি, আলোর প্রতিসরণ বলি। এই যে দেখো সংজ্ঞাটা এখানে বলে দিছে। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়। মানে কি? যখন লম্বভাবে আপতিত হবে তখন কি হবে? প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি যেই পথে আসছিল সে সেই পথেই চলে যাবে। আলোকরশ্মির গতির কোনো পরিবর্তন হবে না, তার দিকেরও কোনো পরিবর্তন হবে না। তখন দুটি বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। আলোকরশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হচ্ছে কি? আলোর প্রতিসরণ। আলোকরশ্মির এই দিক পরিবর্তন করার যে ঘটনা সেটাই কি? আলোর প্রতিসরণ আমরা বলতেছি। আচ্ছা, 5.04 চিত্রটি লক্ষ্য করে এখানে উপরে বাতাস এবং পানি কল্পনা করা হয়েছে। আচ্ছা, এই চিত্রটা দেখো, তোমাদের আশা করি দেখা যাচ্ছে। দেখো উপরে হচ্ছে বায়ু মাধ্যম, নিচে হচ্ছে পানি মাধ্যম। আমরা প্রতিসরণের ব্যাখ্যাটি একদম ভালোভাবে পড়ছি, তো আমরা এখানে এক্সাম্পলটা দিয়ে দিই আর আবার চিত্রনায়কে না বাড়াই। আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় দ্বিতীয় মাধ্যম হচ্ছে দিক পরিবর্তন করে। কেন তার দিক পরিবর্তন করে? বা আলোকরশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অন্য পথে যায় কেন? কারণ হচ্ছে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আলোকরশ্মি অথবা আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে আলোকরশ্মির গতির পরিবর্তন হয়। আবার বলতেছি, আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন কি হয়? আলোকরশ্মির গতির পরিবর্তন হয় বা বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, গতিবেগ তুমি যাই বলো না কেন, আলোকরশ্মির বেগের পরিবর্তন হয়। এই বেগের পরিবর্তনটা মানে কি? আলোকরশ্মি বা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোকরশ্মির বেগ হচ্ছে আমরা কত জানছিলাম? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে আলোকরশ্মি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়। আলোকরশ্মি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়। তো আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাচ্ছে, আলোকরশ্মি দেখো এটাকে বলতেছি কি আমরা অভিলম্ব। আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের দিকে যাচ্ছে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসতেছে। কেন সরে আসতেছে? আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের দিকে আসতেছে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসতেছে। কেন সরে আসতেছে? আলোকরশ্মির বেগ হ্রাস পাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম যে আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় আলোকরশ্মির কি হয়? বেগের পরিবর্তন হয়। পরিবর্তন মানে কি? বেগ কমবে অথবা বেগ বৃদ্ধি পাবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে এই জায়গাটায় যে ভাইয়া কখন বেগ কমবে, কখন বেগ বৃদ্ধি পাবে। ওকে, কোশ্চেন হচ্ছে যে এই জায়গাটায় যে কখন বেগ কমবে এবং কখন বেগ বৃদ্ধি পাবে। আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোকরশ্মির বেগের হ্রাস ঘটে বা আলোকরশ্মির বেগ কমে যায়। আবার বলতেছি, আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়? আলোকরশ্মির বেগ হ্রাস পায়। তুমি এখানে কিভাবে বুঝলে যে আলোকরশ্মির বেগ হ্রাস পাইছে? দেখো বায়ু মাধ্যমটা পানি মাধ্যম থেকে অবশ্যই হালকা। আবার বলতেছি, বায়ু মাধ্যমটা হালকা, পানি মাধ্যমটা হচ্ছে কি? ঘন। মানে বায়ু মাধ্যমের তুলনায় ঘন। ওকে, একদম যে ঘন সেটা না, বায়ু মাধ্যমের তুলনায় যে দুটা মাধ্যম থাকবে ওই দুটা মাধ্যমের তুলনা করবা যে কোনটা হালকা কোনটা ঘন। এখানে দেখা যাইতেছে পানির মাধ্যমটা হচ্ছে ঘন। আমরা সবাই জানি পানির মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যমের তুলনায় ঘন। এইখানে আমার নিঃশ্বাস নিতে যত সুবিধা হচ্ছে, আমি যদি পানির মধ্যে থাকি আমার নিঃশ্বাস নিতে কিন্তু তত সুবিধা হবে না। কেন? কারণ ওই মাধ্যমটা হচ্ছে ঘন, সেখানে অক্সিজেনের পরিমাণ কম। আচ্ছা, তো দেখো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে ও বিলম্বের দিকে সরে আসতেছে। আলোকরশ্মি যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অবিলম্বের দিকে সরে আসতেছে। মানে কি? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোকরশ্মির বেগ হ্রাস পায়। ঠিক আছে, একদম নোট করে লিখে ফেলো, এগুলো লেকচার 1-এও ভালোভাবে পড়িয়ে দিছি। আবার আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়,
কি বললাম, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কি হবে, আলোক রশ্মির বেগ বৃদ্ধি পাবে, মানে আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে সে একটু বেশি কোণে যাবে। ওকে, এখন এই যে অবিলম্বের সাথে এই রশ্মিটাকে আমরা কি বলি, আপতন রশ্মি বলি না, মানে যে এখান থেকে আলো আপতিত হচ্ছে, মানে আপতিত হওয়া মানে কি, আলো আসতেছে, যে বিন্দু থেকে আলো আসতেছে। ওকে, এই কোণটাকে আমরা বলি হচ্ছে আপতন কোণ। আবার বলতেছি, এই কোণটাকে বলি হচ্ছে আমরা আপতন কোণ। এবং এই যে কোণটা, মানে আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না, আলোক রশ্মি যেই পথে গেছে তার সাথে বিলম্বের যে কোণটা, তাকে আমরা কি বলতেছি, প্রতিসরণ কোণ। আবার বলতেছি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ। আপতন কোণকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি, সরি আই মেবি, হ্যাঁ, আপতন কোণকে হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং প্রতিসরণ কোণকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবং আলোর প্রতিসরণের ক্ষেত্রে আই নট ইজ ইকুয়াল টু আর। এখন কোশ্চেন তোমার কাছে যে আই ইজ ইকুয়াল টু আর কখন, আলোর প্রতিফলনের ক্ষেত্রে। এটা লেকচার 1 আমি পড়িয়ে দিচ্ছি। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আর। যেহেতু এটা আলোর প্রতিসরণ সেহেতু আই নট ইজ ইকুয়াল টু আর। মানে কি, দেখো, আলোক রশ্মি যেই পথে যাওয়ার কথা ছিল সে যদি সেই পথেই যেত তখনই তার কোণটা আই এর সমান হতো, মানে প্রতিসরণ কোণটা তখনই আই এর সমান হতো। সে কি সেই পথে গেছে না, সে তার বেগ পরিবর্তন করে, বেগ হ্রাস পেয়ে সে অন্য পথে গেছে, যার কারণে তার প্রতিসরণ কোণটা কমে গেছে আপতন কোণের থেকে। ওকে, আবার সেম ভাবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মি হচ্ছে এই পথে যেত। আমি বলে দিই আর কি, এটা তো হচ্ছে হালকা ঘন, আমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম ধরে নিতেছি, ঠিক আছে, এক চিত্রের মধ্যে ধরে নিতেছি। তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু সে গেছে এই পথে। এখানে কি হয়েছে, যা যেই পথে যাওয়ার কথা ছিল তার থেকে বেশি কোণে গেছে, তার মানে কি বেগ বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধি পাইছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আলোক রশ্মির বেগ বৃদ্ধি পায়। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় আলোক রশ্মির বেগ তখন বৃদ্ধি পায় এবং তখন প্রতিসরণ কোণটা হচ্ছে বড় হয়। এই যে প্রতিসরণ কোণ, আপতন কোণ, এগুলোর মান বড় ছোট কেন বলতেছি, তোমার এমসিকিউ বা ম্যাথের ক্ষেত্রে এইগুলো জিনিস দিয়ে আসে। ধরো তোমাকে এক জায়গায় কোশ্চেনে বলে দিল যে একটা আলোক রশ্মির বা একটা আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে ধরো 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ হচ্ছে 68 ডিগ্রি। আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ হচ্ছে 68 ডিগ্রি। এখন তোমাকে কোশ্চেন, মানে তোমাকে অ্যান্সার টেন্সার কিচ্ছু বলতে পারবে না, তোমাকে বলছে যে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, কিভাবে বুঝবা? এই যে দেখো, প্রতিসরণ কোণ কত 68, আপতন কোণ কত 45, কোনটা ছোট? আপতন কোণ ছোট না? এখানে দেখো, আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড় না? এই যে এই ঘন থেকে হালকার ক্ষেত্রে, তার মানে তুমি কি লিখবা, অ্যান্সারে কি লিখবে, যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো এইটুক যদি বুঝো, আচ্ছা এই দেখো এখানে একটা কাজ আছে। একটি কাপে একটি মুদ্রা রেখে তুমি তোমার মাথাটা এমন ভাবে সরিয়ে নাও যেন মুদ্রাটি আর দেখা যায় না। একটা কাপে একটা মুদ্রা রাখবো, তারপর হচ্ছে আমরা মাথাটাকে এমন ভাবে সরিয়ে নিব, ধরো আমি এই কাপে মুদ্রা রাখলাম, আমি উপর থেকে দেখতে পেতেছি মুদ্রাটা, কিন্তু আমি একটু একটু করে সরালাম, এরপর আমি মুদ্রাটা হচ্ছে দেখতে পাচ্ছি, আমি শুধু কাপ দেখতে পাচ্ছি কিন্তু মুদ্রাটা আমার অলরেডি কাপের মধ্যে আছে। আচ্ছা, এবার কাপে পানি ঢালতে থাকো, তুমি একসময় মুদ্রাটি দেখতে পাবে। শূন্য কাপে আলো সোজাসুজি তোমার চোখে আসতে না পারলেও পানি থাকার কারণে বাঁকা হয়ে সেটি তোমার চোখে পৌঁছেছে। বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, ঠিক আছে, এটা কোনো টেনশন নাই, আমরা এটা স্লাইডে রাখছি টপিকটা, এটা আমরা আজকে দেখবো। তারপর প্রতিসরণের সূত্র। আচ্ছা, প্রতিসরণের সূত্র, প্রতিসরণ হচ্ছে দুইটা সূত্র ছিল, কি কি? একটা ছিল আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এটাকে আরো ইজি ভাবে লিখতে পারলে আপতন রশ্মি, তারপর কি, আপতন বিন্দুতে আপতন রশ্মি বিভেদ তল অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। ওকে, এভাবেও তুমি লিখতে পারো। তারপর 2 নাম্বার, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, এই যেগুলো কিন্তু এমসিকিউ, নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। এই ধ্রুব সংখ্যাকে হচ্ছে আমরা কি বলি, প্রতিসরণাঙ্ক বলি। এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলি, প্রতিসরণাঙ্ক বলি। প্রতিসরণাঙ্ক যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি,
ইটা দ্বারা বা এন দ্বারা প্রকাশ করি বলতে পারো, ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করি, সমস্যা নেই। আচ্ছা, এই যে এখানে দেখো দ্বিতীয় সূত্রে এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যে এন এর কথা বলা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক। সেটা আমরা কিভাবে বের করি, আমরা হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত নেই, অনুপাত নেওয়ার পরে যে ধ্রুব সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক। এখন তোমার কাছে আমার কোয়েশ্চেন যে প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, এটা যদি এখনো না বুঝো, এই আমি এখন যাবো বলে এটা বললে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে গেছে এবং হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাই তো, হালকা থেকে ঘনতে যাচ্ছে, 45 ডিগ্রি কোণে সে আপতিত হলো এবং প্রতিসরিত হলো ধরো 33 ডিগ্রি কোণে। এইখানে আমি একটা ধ্রুব সংখ্যা পাবো না, মানে এদের মান পাবো না। ওই যে সাইন 45 বাই সাইন 33 বা সাইন 30 ধরলাম, সাইন 45 বাই সাইন 30 ধরলাম, 45 ডিগ্রি আপতিত হচ্ছে, সে প্রতিসরিত হয়েছে 30 ডিগ্রি, তার মানে হালকা থেকে ঘনতে যাচ্ছে। সাইন 45 বাই সাইন 30 করলে আমি একটা মান পাবো। ওকে, এখন আলোক রশ্মি তো 45 ডিগ্রি না হয়ে যে কোনো ডিগ্রিতে আপতিত হতে পারতো, তাই না? এবং তার এই আপতন ডিগ্রির উপর ভিত্তি করে প্রতিসরণ কোণটা হইতো, বুঝতে পারছো? এখানে সে 45 ডিগ্রি প্রথম ক্ষেত্রে হয়েছিল, ওইখানে 30 ডিগ্রি হয়েছে প্রতিসরণ, তো 45 না হয়েছে যদি 60 হইতো, 45 না হয়ে সে যদি 60 হইতো, তাহলে আমরা ধরলাম 30 থেকে সে হইলো 40, 45 না হয়ে 60 হয়ে 45 না হয়ে সে 60 ডিগ্রিতে আপতিত হলো এবং প্রতিসরণ কোণ কত হলো, 30 থেকে 40 হলো। তো এইখানেও যে ধ্রুব সংখ্যাটা আসবে, ওই 45 এবং 30 এর ক্ষেত্রে যে ধ্রুব সংখ্যাটা, দুইটার মান একদম সমান হবে, ঠিক আছে, দুইটার মান একদম সমান হবে। মানেটা কি, আলোক রশ্মি যত কোণে আপতিত হোক না কেন, হালকা থেকে ঘন মাধ্যমে মানে বায়ু থেকে পানি মাধ্যমে, এই দুটা মাধ্যমের ক্ষেত্রে একটা ধ্রুব সংখ্যা সবসময় থাকবে, ওই একদম ডিরেক্টলি ধ্রুব সংখ্যাটা না হলে একদম কাছাকাছি কোনো একটা মান থাকবে। জিনিসটা বুঝতে পারছো? মানে যত কোণে আপতিত হোক না কেন তার অনুসারে অন্য একটা কোণে প্রতিসরিত হবে এবং আমরা অনুপাতটা বের করলে একটা ধ্রুব সংখ্যা পাবো। এটা যে কোনো কোণের ক্ষেত্রে বা যে কোনো কোণের মানের ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। ধরো 1.1 হলে তোমার 60-45 এর ক্ষেত্রে 1.1 হবে, 45-30 এর ক্ষেত্রে 1.1 হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক বা ধ্রুব সংখ্যা। ধ্রুব মানে কি, আনচেঞ্জড। ওকে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মানে কি বায়ু এবং পানির ক্ষেত্রে। আবার এই প্রতিসরণাঙ্কটা মাধ্যম অনুযায়ী চেঞ্জ হয়। আমরা ধরো বায়ু এবং পানির ক্ষেত্রে এই যে অনেক বিভিন্ন ধরনের কোণ আসতে পারে, তখন একটাই ধ্রুব সংখ্যা থাকবে। এটার সাথে পানি আর কাচ, এই দুইটা ধ্রুব সংখ্যা তো মিলবে না, তাই না? তো মাধ্যম অনুসারে হচ্ছে তোমার প্রতিসরণাঙ্কটা পরিবর্তিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে লেন্স। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলি, লেন্স বলি। আচ্ছা, আমরা দুই ধরনের লেন্স বলি, অভিসারী লেন্স এবং হচ্ছে উত্তল। উত্তল দর্পণকে অভিসারী দর্পণ কেন বলা হয়? কোশ্চেন, উত্তল দর্পণকে অভিসারী দর্পণ কেন বলা হয় এবং অবতল দর্পণকে অপসারী দর্পণ কেন বলা হয়? উত্তল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? এই যে আলোক রশ্মি উত্তল লেন্স উত্তল পৃষ্ঠে আপতিত হয়, এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে। মানে কি, উত্তল লেন্সে যতগুলো আলোক রশ্মি সমান্তরালে পড়ে, কিসের সাপেক্ষে, প্রধান অক্ষের সাপেক্ষে। ওকে, এই যে প্রধান অক্ষ মাঝ বরাবর যে আমরা কিন্তু দেখাইছিলাম, প্রধান অক্ষের সাপেক্ষে উত্তল লেন্সে যতগুলো সমান্তরালে আলোক রশ্মি পড়ে সবগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হয়, কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা অভিসারিত হয়, ঠিক আছে, কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয় বা অভিসারী করে। এই জন্য একে আমরা কি বলতেছি, অভিসারী দর্পণ বলতেছি। এখন উত্তল দর্পণে কি কি থাকে, একটা ফোকাস বিন্দু থাকে এবং ফোকাস দূরত্ব থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর অবতল দর্পণ। অবতল দর্পণে কি হয়, সমান্তরাল একগুচ্ছ আপতিত হলে অপসারিত হয়ে ছড়িয়ে পড়ে, যদি অপসারী দর্পণ রশ্মিগুলো পিছনে। আচ্ছা, অবতল দর্পণে কি হয়, অবতল দর্পণে যদি এই যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি পড়ে, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি পড়ে, সেগুলো হচ্ছে এভাবে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে অপসারিত হয়ে যায়। এখন এই অপসারিত রশ্মিগুলোকে আমরা যদি প্রধান অক্ষের দিকে কোন একটা পিছনে একটা বিন্দুতে এসে মিলাই, সবগুলো দেখা যায় একটা বিন্দুতে মিলতেছে। এই যে যেই বিন্দুতে মিলতেছে সেটাই হচ্ছে আমার অবতল দর্পণের ফোকাস বিন্দু। সেটাই কি আমার অবতল দর্পণের ফোকাস বিন্দু। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপর সাধারণ লেন্স পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ, এগুলোর তেমন সমস্যা নেই। এরপর হচ্ছে লেন্সের ক্ষমতা, ঠিক আছে। লেন্সের ক্ষমতার একক কি, ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক এমসিকিউতে আসে, লেন্সের ক্ষমতার একক কি, ডায়াপ্টার। ওকে, এরপর চোখের ক্রিয়া। আচ্ছা,
আরেকটা জিনিস যে লেন্সের ক্ষমতা আমরা কিভাবে বের করি। লেন্সের ক্ষমতা আমরা কিভাবে বের করি, ধরো এটা হচ্ছে আমার একটা উত্তল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা উত্তল দর্পণ। আচ্ছা, এটার ফোকাস দূরত্ব ধরলাম এইটা, কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব ধরলাম 0.5 মিটার। আবার এটা আরেকটা উত্তল দর্পণ যার হচ্ছে কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব, আচ্ছা আমি ধরি কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব ধরলাম 1 মিটার। এখন আমাকে বলো কোন লেন্সের ক্ষমতা বেশি, কোন লেন্সের ক্ষমতা বেশি। আমাদের সম্পর্কটা কি ছিল, ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্কটা কি ছিল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যার ফোকাস দূরত্ব বেশি তার চোখের ক্ষমতা কম। এখানে দেখো 1 মিটার বেশি না 0.5 মিটার বেশি, অবশ্যই 1 মিটার বেশি, তার মানে তার চোখের ক্ষমতা, মানে এই লেন্সের ক্ষমতা কম। ক্ষমতা আমরা কিভাবে বের করি, P is equal to 1/f। ওকে, 1/1 মানে হচ্ছে 1 ডায়াপ্টার। আবার সেম ভাবে তুমি এটা বের করো 1/0.5, 1/2, এখানে আসছে কত +2 ডায়াপ্টার, এটাও +1 হবে। প্লাস মাইনাস কেন, আমাদের উত্তল দর্পণের ফোকাস দূরত্বটা কই, যেই দিক থেকে আলো আসতেছে তার অপোজিট দিকে, আলোগুলো এই দিক থেকে আসে উত্তল দর্পণে এবং ফোকাস দূরত্বটা হচ্ছে এইখানে, তাই না। আর উত্তল দর্পণ কি করে, অভিসারী করে, মানে সবগুলোকে এসে একটা বিন্দুতে মিলিয়ে দেয়। এই জন্য উত্তল দর্পণের ক্ষমতা হচ্ছে পজিটিভ, অবতল দর্পণের ক্ষমতা হচ্ছে ঋণাত্মক। ওকে, এটা একটু লিখে রাখো, উত্তল দর্পণের ক্ষমতা পজিটিভ, আচ্ছা দর্পণ না বলে তুমি লেন্স লিখতে পারো, ঠিক আছে, আমরা লেন্স লিখি। উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ, অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে নেগেটিভ। অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে কি নেগেটিভ, উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ, অবতল লেন্সের ক্ষমতা কি নেগেটিভ। আচ্ছা, এখন এইটা কেন লিখলাম, ওই যে বললেন তোমার বন্ধুকে, তোমার যে চশমা পরা, যে তোমার যে বন্ধুরা হচ্ছে চশমা পরে, ঠিক আছে, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে তোর চোখের পাওয়ার কত, ঠিক আছে, বা তোর চশমার পাওয়ার কত, ওকে, সে বলবে +2 ডায়াপ্টার, অথবা বলবে -2। যদি বলে -2 তখন বুঝতে হবে যে তার লেন্সটা হচ্ছে, বা সেই যে চশমাটা পরে সেই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। এবং যদি সে বলে +2 তখন বুঝতে হবে তার লেন্সটা কি উত্তল লেন্স। এখন এই যে উত্তল লেন্স কখন আমরা ইউজ করব আমাদের চোখের সমস্যার ক্ষেত্রে, বা অবতল লেন্স কখন ইউজ করব, সেটাই হচ্ছে আমরা আমাদের এই চোখের ক্রিয়াতে পড়ব। ওকে, সেটাই কি পড়বো আমরা, আমাদের চোখের ক্রিয়া। আচ্ছা, চোখের এই সামনের পার্টটাকে, শুধু দুইটা পার্ট একটু মনে রাখো, সামনের পার্টটাকে হচ্ছে আমরা কর্নিয়া বলি এবং পিছনের পার্টটাকে হচ্ছে আমরা রেটিনা বলি। এই যে দেখো একটা মোমবাতির আলো, সেটাকে আমার চোখের এই বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা হচ্ছে চোখের ফোকাস বিন্দু, এবং ফোকাস বিন্দুটা হচ্ছে চোখের রেটিনাতে অবস্থান করে। এই ফোকাস বিন্দুটা কই অবস্থান করে, চোখের রেটিনাতে। কোনো কারণে যদি ফোকাস বিন্দুটা একটু সামনে চলে আসে অথবা একটু পিছে চলে যায়, তখনই হচ্ছে আমাদের চোখের দৃষ্টি হ্রাস পায় বা বৃদ্ধি পায়। ওকে, মানে আমরা হচ্ছে কাছের জিনিস দেখি না অথবা দূরের জিনিস দেখি না, কখন, যখন আমাদের এই ফোকাস দূরত্বটা রেটিনা থেকে সামনে যায় বা পিছে যায়। তো এখন দেখবো আমরা যে কখন আমরা কাছের জিনিস দেখি না বা কখন আমরা দূরের জিনিস দেখি না। আচ্ছা, এইখানে হচ্ছে নরমালি তোমার চোখের বিভিন্ন কোষ নিয়ে কথা বলছে, ঠিক আছে, এটা শুধু একবার রিডিং পড়বে এমসিকিউ এর জন্য, আর তেমন কিছু নাই এখানে। আচ্ছা, আরেকটা টপিক, চোখের ত্রুটির আগে আমরা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কথাটা একটু কি আগে বুঝি। ধরো স্পষ্ট দৃষ্টি মানে কি, একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাই না, স্পষ্ট দৃষ্টি মানে একদম ক্লিয়ার দৃষ্টি। এই স্পষ্ট দৃষ্টি কিভাবে আমরা বুঝবো যে স্পষ্ট দৃষ্টি জিনিসটা কি। ধরো এই হচ্ছে আমার হাতে যেই ইয়েটা আছে, এই যে পেনটা আছে, যেটা দিয়ে হচ্ছে আমি এখানে লিখতেছি, ওকে, এই পেনটা আমি এখন হচ্ছে চোখের আমার এই পর্যন্ত, দেখো আমার থেকে কত দূরত্ব, এই দূরত্ব রেখে আমি হচ্ছে এটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমি আরেকটু কাছে নেই, এখনো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আরেকটু কাছে নেই, এখনো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই যে আরেকটু কাছে নেই, এখন হচ্ছে কলমটা আমার সামনে ঘোলা হয়ে গেছে, এখন হচ্ছে কলমটা আমার সামনে ঘোলা হয়ে গেছে। তার মানে কি, কোনো একটা লক্ষ্যবস্তু চোখের যত কাছে রাখলে তাকে স্পষ্ট মানে চোখের
যতটুকু সীমার মধ্যে রাখলে তাকে স্পষ্ট দেখা যায়, সেই বিন্দুটা হচ্ছে আমাদের স্পষ্ট বিন্দুর দৃষ্টির ন্যূনতম দূরত্ব। সেই বিন্দুটাই কি আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। ওই দূরত্ব থেকে আরেকটু কাছে আনলে কি জিনিসটা ঘোলা হয়ে যাচ্ছে, আমরা লক্ষ্যবস্তুটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তার মানে সেটা আমার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বকে অতিক্রম করেছে। বুঝতে পারছো? আর আমাদের স্পষ্ট দৃষ্টির দূরতম দূরত্ব হচ্ছে কি? অসীম। আবার বলতেছি, স্পষ্ট দৃষ্টির দূরতম দূরত্ব হচ্ছে অসীম, আর নিকটতম দূরত্ব হচ্ছে এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। নিকটতম দূরত্ব এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখো চোখের ত্রুটি ও তার প্রতিকার। আচ্ছা, প্রথমেই হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। আমরা হচ্ছে যারা কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু দেখতে পাই না, তাদের এই ত্রুটিকে আমরা বলি হচ্ছে হ্রস্ব দৃষ্টি। আবার বলতেছি, কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। দুইটা কারণ হচ্ছে এই জিনিসটা হয়ে থাকে, মানে দুইটা কারণে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি আমাদের হয়ে থাকে। কেন? চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি? অভিসারী মানে কি? উত্তল লেন্স, ঠিক আছে? চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, দেখো ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে আমাকে বলছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যখন বৃদ্ধি পায় আমাদের হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিটা হয়ে থাকে। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি মানে কি? ক্ষমতা বৃদ্ধি, ফোকাস দূরত্ব কম, মানে কি? আমাদের চোখের এই যে রেটিনাতে, এই যে চোখের আমার যে রেটিনা ছিল, রেটিনার ফোকাস বিন্দুটা ছিল এইখানে, তাই না? রেটিনার ফোকাস বিন্দুটা ছিল এইখানে। তার মানে কি? ক্ষমতা বৃদ্ধি পায়, ফোকাস দূরত্ব কমে যায়। তার মানে কি? যেখানে ফোকাস বিন্দু বা যেখানে সব আলোগুলো এসে মিলার কথা ছিল, তা সেখানে না মিলে আলোগুলো একটা সামনের বিন্দুতে মিলে, মানে ফোকাস দূরত্বটা কমে যায়। ফোকাস দূরত্বটা কমে যায়, যার কারণ হচ্ছে আমরা কাছের বস্তু দেখি, দূরের বস্তু দেখি না। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে। যদি চোখের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, যদি চোখের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ধরো আমার চোখের ব্যাসার্ধ ছিল প্রথমে এইখানে, তো ফোকাস দূরত্ব সবগুলো এসে এখানে মিলতো, সবগুলো এসে এখানে মিলতো। এখন ব্যাসার্ধ কোনো কারণে এইটুকু হয়ে গেলে ফোকাস দূরত্বগুলো তো সব এখানে এসে মিলতো, এখানে তো আর এখন মিলবে না, তাই না? এইখানে তো এখন মিলবে না, ব্যাসার্ধ বেড়ে গেছে, ঠিক আছে? এই জন্য তখন আমরা হচ্ছে চশমা হিসেবে অবতল দর্পণ ইউজ করি। চশমা হিসেবে কি করি? অবতল দর্পণ ইউজ করি। অবতল দর্পণ কি করে? অবতল দর্পণ কি করে? অপসারী করে দেয়, মানে কি? ছড়িয়ে দেয়। তো আলোকরশ্মি দেখো, আমরা এই যে দেখো প্রথমে এটা ছিল আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের প্রতিকার, এটা হচ্ছে সমস্যা প্রতিকার। দেখো আলোকরশ্মিগুলো আসতেছে, ফোকাস দূরত্ব যেখানে হওয়ার কথা ছিল হয়নি, তার অনেক সামনে এসে হয়েছে। ওকে, আচ্ছা এটা একটু লাল কালি দিয়ে দেখাই, তাহলে ভালো বোঝা যাবে। ফোকাস দূরত্ব এখানে হওয়ার কথা ছিল, সরি এখানে হওয়ার কথা ছিল, কিন্তু ফোকাস দূরত্ব হয়েছে কই? এইখানে। ওকে, যার কারণে আমরা দূরের জিনিস দেখতে পাচ্ছিলাম না। তারপর এই সমস্যাটার সমাধানে আমরা কি করছি? আমরা একটা অবতল লেন্স ইউজ করছি, চশমা হিসেবে অবতল লেন্স ইউজ করছি। অবতল লেন্স কি করে আমরা জানি? রশ্মিগুলোকে অপসারিত করে দেয়, যে রশ্মিগুলোকে আসছে সেগুলো অপসারী করে দেয়। এবং আমাদের চোখের নিজস্ব যে লেন্স আছে, চোখের লেন্স আছে, ঠিক আছে? চোখের নিজস্ব যে লেন্স আছে, সেই লেন্সটা হচ্ছে কি? এই যে অপসারিত রশ্মিগুলোকে আবার অভিসারিত করে ফেলে। চোখের লেন্স কি করে? অপসারিত রশ্মিগুলোকে আবার অভিসারিত করে ফেলে। যে রশ্মিগুলো দেখো আসতেছে, চশমার যে লেন্স আছে সেটা হচ্ছে কি করতেছে? চশমার লেন্সটা আমার কি করতেছে? অভিসারিত করতেছে, সরি চশমার লেন্সটা হচ্ছে আমার অপসারিত করতেছে। এই অপসারীগুলো, এই যে যেগুলো ছড়িয়ে যাচ্ছে, চোখের আবার উত্তল লেন্সটা, চোখের নিজস্ব যে উত্তল লেন্স, সেই উত্তল লেন্সটা কি করতেছে? আবার এগুলোকে অভিসারিত করে একদম যেই রেটিনার যে ফোকাস বিন্দু ছিল সেই ফোকাস বিন্দুতে এসে মিলিয়ে দিতেছে। ওকে, এটা ছিল হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি সমস্যা এবং প্রতিকার। তারপর দীর্ঘ দৃষ্টি বা দৃঢ় দৃষ্টি। এটা কি হয়? যখন আমরা দূরের বস্তু দেখতে পাই কিন্তু কাছের বস্তু দেখতে পাই না। কারণ কি? অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, মানে কি? ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে, ক্ষমতা হ্রাস পেলে ফোকাস দূরত্ব বাড়বে। এই যে ফোকাস দূরত্ব বেড়ে গেল, তার মানে কি? যেখানে এসে মিলার কথা ছিল রেটিনার, তার থেকে না গিয়ে তার বাইরে গিয়ে মিলবে। আর এটা হচ্ছে কি? ব্যাসার্ধ কমে গেলে। ব্যাসার্ধ কমে গেলে মানে কি? এই ধরো এইখানে এসে মিলার কথা, তো ব্যাসার্ধ যদি কমে যায় তো মিলবে তো এইখানে, তার মিলার কথা এখানে, তো ব্যাসার্ধ তো কমে গেছে,
ওকে, তো এইটাই হচ্ছে ব্যাসার্ধ কমে যাওয়া। তাই দুইটা কারণে আমরা দেখলাম। এখন হচ্ছে চিত্র দিয়ে কারণ প্রতিকারগুলো একটু দেখি। দেখো ফোকাস দূরত্ব কি অক্ষিগোলকের বাইরে গিয়ে মিলতেছে, এইটাকে সমাধান করতে কি লাগবে, আমাদের উত্তল দর্পণ লাগবে বা উত্তল লেন্স লাগবে। উত্তল লেন্সটা কি করবে, আমাদের রশ্মিগুলোকে অভিসারিত করে, মানে কোন একটা বিন্দুতে এসে মিলাতে চাবে। এবং আবার উত্তল লেন্সটা দেখো বাইরে, তার মানে কি তার আরো কাছে নিয়ে আসতে হবে। কাছে নিয়ে কোন বিন্দুটা নিয়ে আসে, উত্তল লেন্স নিয়ে আসে, সবগুলোকে একটা জায়গায় পঞ্জীভূত করে। তো এইটা দিয়ে আমাদের কাছে আসতেছে। আবার চোখের নিজস্ব যে লেন্স আছে সেটা দিয়ে আবার কি করতেছে, আরো কাছে নিয়ে আসতেছে। তো রেটিনার যে বিন্দুতে মিলার কথা সেটা সেই বিন্দুতে এসেই মিলতেছে। ওকে, আচ্ছা এটা তো গেল। তারপর হচ্ছে চোখ ভালো রাখার উপায়, এখানে শুধু রিডিং, ঠিক আছে, এটা এমসিকিউ এর জন্য একবার রিডিং করলেই হবে। এই তো দেখো আমাদের হচ্ছে বইয়ের টপিকগুলো পড়া শেষ। তাহলে আমরা এখন স্লাইডে যাই। আচ্ছা দেখো স্লাইডে শুরুতেই আমরা কিছু শর্ট কোয়েশ্চেন রাখছি, ঠিক আছে। তো শর্ট কোয়েশ্চেন গুলো আমরা একবার দেখবো, তারপর হচ্ছে কি বলে কয়েকটা সিকিউ দেখবো, তারপর হচ্ছে আমাদের এই লেকচার একদম কমপ্লিট। আচ্ছা, পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায় কেন? এই যে পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায় কেন, এটা হচ্ছে আমরা একটু চিত্রটা একবার দেখে আসি। একটা চিত্র দেখলে আমাদের ভালো ভিজুয়ালাইজেশন হবে। দেখো এই দুইটা চিত্রের দিকে একটু খেয়াল করো। এই চিত্রটা আশা করি দেখা যাচ্ছে, এই চিত্রটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই যে বাইরে থেকে যে মানুষটা আছে, বাইরে থেকে যে মানুষটা আছে, পানিটার মাছটা, এটা কিন্তু প্রকৃত অবস্থান, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু মাছটার প্রকৃত অবস্থান। কিন্তু এই যে লোকটা, এই যে লোকটা সে যেটা দেখতেছে, সে কিন্তু মাছের এই জিনিসটা, এই মাছটাকে দেখতেছে। আবার বলতেছি, মাছটার প্রকৃত অবস্থান হচ্ছে এইটা, কিন্তু লোক যেটা দেখতেছে সেটা হচ্ছে, দাঁড়াও একটা মিনিট, কি বলছে, পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায় কেন? হ্যাঁ, উপরে দেখা যায় কেন, এটা কিন্তু তার দৃষ্টিতে আসতেছে। এই মাছটা কিন্তু সে দেখতেছে না, মানে মাছ একটাই, মাছ একটাই, সে অবস্থানটা দেখতেছে উপরে। সে নিচের অবস্থান না দেখে সে উপরে দেখতেছে। কেন? আলোর প্রতিফলনের কারণে। একদম ইজি। কেন দেখতেছে? আলোর প্রতিফলনের কারণে দেখতেছে। এখন আমরা দেখি যে কেন দেখতেছে, ঠিক আছে, আমরা ব্যাখ্যাটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কেন দেখতেছে। যে আলোর প্রতিসরণের কারণে পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায়। ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি মাছের শরীর থেকে প্রতিফলিত হয়ে যখন হালকা মাধ্যমে আমাদের চোখে আসে, দেখো পানিটা কি ছিল? ঘন মাধ্যম, এবং আমরা আমরা কই আছি? বায়ু মাধ্যমে। তো ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা কই আসতেছে? হালকা মাধ্যমে আসতেছে না? তখন কি হবে? প্রতিসরণের নিয়ম অনুযায়ী আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোক রশ্মি কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তা এই ধরলাম আমাদের অবিলম্ব, এইখানে হচ্ছে মাছটা ছিল, মানে প্রকৃত অবস্থান। তো এটা যখন এই দিক বরাবর আসতে চাবে, সে কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে আমাদের চোখ আলোক রশ্মির এই বেঁকে যাওয়া ধরতে পারে না, সোজা পথে বস্তুকে দেখে। আমাদের চোখে আলোক রশ্মির এই বেঁকে যাওয়াকে ধরতে পারে না, সে কি করে? সোজা পথে বস্তুকে দেখে। ফলে প্রতিসরিত রশ্মিগুলো পিছনের দিকে বর্ধিত করলে যে অবাস্তব প্রতিবিম্ব দেখা যাবে তৈরি হয়। এই যে দেখো, এই রশ্মিটা প্রতিসরিত হয়েছে, কি করছে? অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এটা ছিল মাছের প্রকৃত অবস্থান। এই আলোক রশ্মিটা যখন আমাদের অবিলম্বের দিকে আসলো, সে কি করলো? অবিলম্বের থেকে দূরে সরে গেছে। কেন? ঘন থেকে হালকা মাধ্যমে গেছে। এখন এই যে বেঁকে যাওয়াটা, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এই বেঁকে যাওয়াটা কিন্তু আমরা চোখে অবজার্ভ করতে পারি না। তো আমরা তখন কি করি? এই যে যেই রশ্মিটা প্রতিসরিত হয়েছে সেটাকে, যেই রশ্মিটা প্রতিসরিত হয়েছে সেটাকে আমরা হচ্ছে এই পিছন দিকে এভাবে একটু টেনে একটা কাল্পনিক অবস্থান চিন্তা করি। একদম পিছন দিকে টেনে সেটাকে আমরা একটা কাল্পনিক অবস্থান চিন্তা করি। তো তখন মনে হয় যে মাছটা হচ্ছে এই অবস্থানে আছে। তো মাছটার অবস্থান ছিল এইটা, কিন্তু আমরা দেখতে গেলে মাছটার অবস্থান এখানে পাই। ওকে, একদম ক্লিয়ার। যে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, মস্তিষ্ক মাছটি সেখানেই দেখে। এই কারণেই পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায়। এরপর একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে কি বোঝায়? একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে কি বোঝায়? এখানে তুমি ডিরেক্ট বলতে পারো একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে পারো যে লেন্সটি কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত, লেন্সটির কেন্দ্র থেকে, এই যে লেন্সটির কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব কত? 2 মিটার। লেন্সটির কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব কত? 2 মিটার। অর্থাৎ লেন্সটির
প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের মাধ্যমে লেন্সের কেন্দ্র থেকে 2 মিটার দূরের কোনো বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, অথবা 2 মিটার কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে। এখানে শুধু বলছে 2 মিটার +2 বা -2 কিন্তু কিছু বলে নাই। যখন শুধু 2 মিটার বলছে, তখন আমার দুইটা জিনিসে ব্যাখ্যা করতে হবে। মানে কি, কোন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে প্রধান অক্ষ থেকে, ঠিক আছে, কই জানা ছিল, আলোকরশ্মি লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের মাধ্যমে লেন্সের কেন্দ্র থেকে প্রধান অক্ষের 2 মিটার, লেন্সের কেন্দ্র থেকে 2 মিটার দূরত্বে কোনো বিন্দুতে মিলিত হয়েছে, অথবা উত্তল লেন্সের ক্ষেত্রে অথবা 2 মিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অভিসারিত হচ্ছে বা অপসৃত হচ্ছে। ঠিক আছে, এই দুইটা জিনিস ব্যাখ্যা করতে হবে। ধরো এই 2 মিটার হতে পারে, আবার এই 2 মিটারও হতে পারে। এখন এটা তো উত্তল লেন্স আছে, এখানে তো যে কোনো লেন্স হতে পারে, উত্তল হতে পারে, অবতল হতে পারে। ওকে, আচ্ছা, এরপর আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়, তখন আলোক রশ্মি দুটি বিভেদ তলের গতিপথ পরিবর্তন করে। আলোক রশ্মির এভাবে গতি দিক পরিবর্তন করার ঘটনাই হচ্ছে আলোর প্রতিসরণ। একজন শিশুর স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু 5 সেন্টিমিটার দূরে, এই কথাটির অর্থ বুঝিয়ে লেখো। মানে কি, একজন শিশু স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 5 সেন্টিমিটার দূরে বলতে বোঝায় শিশুটি তার চোখ থেকে 5 সেন্টিমিটার দূর পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়। আমার চোখ থেকে 5 সেন্টিমিটার দূর পর্যন্ত আমি কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পারবো। এই 5 সেন্টিমিটার না হয়, যদি 4 হয়ে যায়, তখনই আমি জিনিসটাকে ঘোলা দেখতে পাবো, অর্থাৎ বিনা শ্রান্তিতে দেখতে পাই। কোনো বস্তু যদি এর চেয়ে কাছে অবস্থান করে, তখন তাকে স্পষ্টভাবে দেখা যায় না, কিছুটা অস্পষ্টভাবে দেখা যায়। আশা করি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। পানির প্রতিসরণাঙ্ক 1.33 কথাটির অর্থ কি? পানির প্রতিসরণাঙ্ক 1.33 বলতে বোঝায় শূন্য মাধ্যম বা বাতাস সাপেক্ষে পানিতে আলোর তির্যকভাবে প্রবেশ করলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা 1.33 হবে। অন্যভাবে বলা যায়, বাতাসে আলোর বেগ এবং পানিতে আলোর বেগের অনুপাত হলো 1.33, অর্থাৎ পানির তুলনায় বাতাসে আলোর গতিবেগ 1.33 গুণ। ওকে, তো এই যে পানির তুলনায় বাতাসের বেগ, এটা একদম নতুন কনসেপ্ট। ঠিক আছে, এটা তোমাদের ইয়েতে নাই, বইয়ে নাই। ঠিক আছে, তো এই যে শর্তটা বা এই যে তুলনাটা, ঠিক আছে, এটা কিন্তু আলোর বেগের সাথেও হয়, তারপর হচ্ছে যে আমার মাধ্যমের সাপেক্ষেও হয়। শুধু তুমি সাইনের অনুপাত দিয়ে ব্যাখ্যা করলে হবে। এই যে নিচে যে এরপরে এই যে অন্যভাবে যে কথাটা বলছে, এইটুক পার্ট তুমি না লিখলেও হবে। ঠিক আছে, এইটুক পার্ট তুমি না লিখলেও হবে। আবার বলে দিতেছি, এইটুক পার্ট তোমার বইয়ে নাই, নিজের থেকে বানিয়ে লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এইটুক পার্ট আমাদের না লিখলেও হবে। আমরা শুধু প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা 1.33 এইটুক লিখলেই আমাদের এনাফ। কোন লেন্সের ক্ষমতা -2.5D বলতে কি বোঝায়? -2.5D বলতে বোঝায় লেন্সটি হচ্ছে একটা অবতল দর্পণ, অবতল, এবং এর প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এমনভাবে অপসারিত করে যেন লেন্স থেকে 40 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে 40 সেন্টিমিটার কিভাবে আসছে, তুমি লেখো। কোন লেন্সের ক্ষমতা -2.5D বলতে বোঝায়, দেখো এই কোশ্চেনগুলো, আমি তো হচ্ছে মানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম, তো এরকম কোশ্চেন হচ্ছে আমাদেরও কিন্তু সায়েন্সের হচ্ছে ফিজিক্সের 2টা চ্যাপ্টার আছে, আলোর প্রতিফলন, প্রতিসরণ। মানে তোমরা শুধু এই চ্যাপ্টারে যেগুলো পড়ছো, তারা হচ্ছে 2টা চ্যাপ্টার মিলে সেগুলো পড়ে। ওকে, তো অনেক মানে ওখানে অনেক আলোচনা। তো সেম কোশ্চেনে যদি আমার ওই ফিজিক্স কোশ্চেনে আসতো বা ফিজিক্স পরীক্ষায় আসতো যে কোন লেন্সের ক্ষমতা -2.5D বলতে কি বোঝায়, তা আমি লিখতাম প্রথমে যে -2.5D বলতে বোঝায় লেন্সটি অবতল লেন্স এবং কি এবং P is equal to 1/f or F equal to 1/P equal to 1/2.5 equal to ক্যালকুলেটর করো, কত আসে? 40 আসবে। ঠিক আছে, 40 সেন্টিমিটার, মানে 0.4 মিটার আসতো, তুমি এখানে 40 সেন্টিমিটার দিয়ে দিলা। ওকে, একই জিনিস, 40 সেন্টিমিটার। সুতরাং দিয়ে তারপর এই যে একগুচ্ছ আলোক রশ্মি, সুতরাংয়ের পরে এই কথাটা যে একগুচ্ছ আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যেন এগুলো লেন্স থেকে 40 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে
অপসৃত হচ্ছে বলে মনে হয়। অপসৃত কেন? অবতল লেন্স, এই জন্য অপসৃত। উত্তল লেন্স হলে কি বলতাম? অভিসারিত হয়, মানে একটা বিন্দুতে মিলিত হয়। ওকে, একদম ইজি এক্সাম্পল। এরপর দীর্ঘদৃষ্টির ত্রুটিতে উত্তল লেন্স কিভাবে সহায়ক? দীর্ঘদৃষ্টি মানে কি? আমরা হচ্ছে দূরের জিনিস দেখতে পাই কিন্তু কাছের জিনিস দেখতে পাই না। কেন? কারণ আমাদের যে ফোকাস লেন্সের যে মানে আমার চোখের যে ফোকাস দূরত্ব ছিল সেইখানে না মিলে ফোকাস দূরত্ব হচ্ছে বাইরে মিলে। তো এই সমস্যা দূরীকরণ আমরা কি করি? উত্তল লেন্স ব্যবহার করি। উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স হচ্ছে আমার ফোকাস দূরত্বটাকে অভিসারিত করে, মানে আলোক রশ্মিগুলোকে অভিসারিত করে। তো উত্তল লেন্স হচ্ছে আলোক রশ্মিগুলোকে অভিসারিত করে এবং চোখের নিজস্ব যে লেন্স আছে, চোখের নিজস্ব যে লেন্স সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের এই আলোক রশ্মিগুলোকে আরো কাছে নিয়ে আসে। ওকে, অভিসারিত করে, অভিসারিত করে। তো দুইবার অভিসারিত করলে কি ফোকাস দূরত্বটা বাইরে থাকে না, সেটা আমাদের যেখানে থাকার কথা ছিল সেখানে চলে আসে। দেখো তাহলে উত্তরে কি বলছে, যে যখন চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন তাকে আমরা কি বলি? দূরদৃষ্টি বলে। এক্ষেত্রে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায় এবং অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। চোখের লেন্সের কি করে? অভিসারী ক্ষমতা হ্রাস পায় এবং অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়। উত্তল লেন্সের ব্যবহারে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমানোর মাধ্যমে অভিসারী ক্ষমতা বৃদ্ধি করা হয়, ফলে সহজেই কোনো বস্তু স্পষ্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর গাড়ির সাইড ভিউ মিরর হিসেবে উত্তল আয়না ব্যবহার করা হয় কেন? গাড়ি চালকেরা গাড়ি চালানোর সময় সবসময় পিছনে কি হচ্ছে সেটা দেখার জন্য সাইড ভিউ মিরর ব্যবহার করেন। উত্তল দর্পণ যেহেতু সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। দেখো এই যে এক্সাম, তুমি শর্ট কোশ্চেনের মধ্যে তুমি কি পাইলা? এমসিকিউ পেলা। কি এমসিকিউ? উত্তল দর্পণ কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করে? সোজা এবং ছোট। উত্তল দর্পণ হচ্ছে সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। যাই সেহেতু ছোট একটি উত্তল আয়না দিয়ে গাড়ি চালকেরা পিছনে বড় একটি আয়না দেখতে পারেন, তাই সাইড ভিউ মিরর হিসেবে উত্তল আয়না ব্যবহার করা হয়। উত্তল এবং অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য। স্থূলমধ্য লেন্স বলে মধ্যভাগ অপেক্ষাকৃত মোটা, ফোকাস দূরত্ব ধনাত্মক। ক্ষীণমধ্য লেন্স অর্থাৎ মধ্যভাগ অপেক্ষাকৃত সরু এবং ফোকাস দূরত্ব ঋণাত্মক। দুইটা পার্থক্য বলছে, দুইটা পার্থক্য ইজিলি লেখা যায়। আলোর প্রতিসরণের সূত্র কি কি? আপসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভবতলের উপর আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতল অবস্থান করে। একজনের নির্দিষ্ট মাত্রা এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে, বা প্রতিসরাঙ্ক একই জিনিস। দেখো প্রতিসরাঙ্ক বলছে আর আমরা পড়ছি কি প্রতিসরণাঙ্ক। দুইটা একই জিনিস, তুমি প্রতিসরাঙ্ক বলতে পারো, প্রতিসরণাঙ্ক বলতে পারো, সেম। বিভিন্ন রঙের জন্য এই প্রতিসরণাঙ্কের মান বিভিন্ন হয়। ওকে, এরপর প্রতিসরণাঙ্ক। এই যে প্রতিসরাঙ্ক বলতে কি বুঝো? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে গমন করে তখন কি হয়? একজনের নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে আমরা বলতেছি প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে আপতন কোণ থিটা এবং প্রতিসরণ কোণ থিটা প্রাইম হলে দ্বিতীয় সূত্র অনুসারে সাইন থিটা বাই সাইন থিটা প্রাইম হচ্ছে এন, যেটা হচ্ছে ধ্রুব। এই ধ্রুবক এন কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা হয়। মানেটা বুঝতে পারছো? এই যে সাইন থিটা, এই থিটার মান যাই হোক না কেন, থিটা এবং থিটা প্রাইম, ধরো আমরা কি পড়ছিলাম? পানির প্রতিসরণাঙ্ক 1.33, মানে কি বায়ুর সাপেক্ষে 1.33, মানে কি এই থিটা এবং এই থিটা প্রাইম, এখানে ধরি আমি, ধরো 78 ধরি, এখানে ধরলাম হচ্ছে 48। এই যাই ধরি না কেন, আমার যদি আমি সাইন থিটা বাই সাইন থিটা প্রাইম করি, আমার হচ্ছে 1.33 আসতে হবে। যদি 1.33 আসে তখনই আমি বুঝবো যে মাধ্যমটা হচ্ছে, একটা হচ্ছে বায়ু, অন্যটা হচ্ছে পানি। একটা হচ্ছে বায়ু, অন্যটা কি? পানি। ওকে, কোন লেন্সের ক্ষমতা +3D বলতে কি বোঝায়? উত্তল লেন্স, তারপর হচ্ছে কি প্রধান অক্ষ থেকে 0.33 মিটার দূরত্বে, এইভাবে বের করে দিবে। P = 1/f, f = 1/p, মানে হচ্ছে 1/3 হচ্ছে 0.33 মিটার। আচ্ছা, রড এবং কোণ কি? এগুলো হচ্ছে চোখের দুইটা কোষ, রড কোষ, কোণ কোষ। একটা হচ্ছে সংবেদনশীল আলোতে হয়। এখানে দেখো কি বলছে, রেটিনার উপর আলো পড়লে এরা সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে। কোণ কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয়
এবং চোখের অনুভূতি এবং রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। অন্যদিকে রড কোষগুলো কি করে, ক্ষীণ আলোতে সংবেদনশীল হয়। কোন কোষগুলো? তীব্র আলোতে, এবং রড কোষগুলো হচ্ছে ক্ষীণ আলোতে সংবেদনশীল এবং বস্তু নড়াচড়া এবং আলোর তীব্রতা সামান্য হ্রাস বৃদ্ধি করে বুঝিয়ে দেয়। আচ্ছা, এখানে যে আরেকটা এক্সাম্পল দিছিলাম, যে আরেকটা এক্সাম্পল কি দিছিলাম, এই যে পেন্সিল, তুমি তোমার বাসাতে এরকম হচ্ছে ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো আছে, মগ না, ঠিক আছে, যে কফি খাওয়ার মগ আছে ওগুলো না, কিন্তু এই যে গ্লাসের চারপাশ থেকে সব দেখা যায়, ভিতর বাইরে সবই দেখা যায়, ওই গ্লাসগুলো তোমার একটা পেন্সিল এরকম পানি ঢেলে পেন্সিলটা রাখো, দেখা যাবে কি পেন্সিলটা সোজা না গিয়ে, মানে তুমি বাইরে থেকে দেখলে, এই যে এই পাশ থেকে দেখলে দেখা যাবে পেন্সিলটা এরকম একদম, তার যাওয়ার কথা ছিল কোন দিকে, তার যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিক বরাবর যাওয়ার কথা না, সে এখানে না গিয়ে তার একটু ভেঙে গেছে, মানে মনে হবে পেন্সিলটা ভেঙে গেছে, কিন্তু ভেঙে নেই। কেন হয়েছে? আলোর প্রতিসরণের কারণে। একদম ইজি, এটা বাসায় করার মতো এক্সপেরিমেন্ট। ওকে, এটা করলেই বুঝে যাবে আলোর প্রতিসরণটা কিভাবে কাজ করতেছে। এই তো আমাদের শর্ট কোশ্চেন গুলো শেষ, তো আমরা এখন সিকিউ গুলো দেখবো। সিকিউ গুলো দেখলে আশা করি আর তেমন প্রবলেম হবে না। আচ্ছা, তো আমরা সিকিউ গুলো শুরু করি। আচ্ছা, তো দেখো সিকিউ গুলো দেখি। প্রথমেই, সে যদি শ্রেণীকক্ষের পিছনে বসে, আচ্ছা এগুলো আমরা দেখবো। আলোর প্রতিসরণ কাকে বলে? ক খ আসলে অলরেডি আমরা পড়ে ফেলছি, যা শর্ট কোয়েশ্চেন বা বই থেকে যা পড়ছি ওগুলোতে আমাদের ক খ কভার হয়ে যাবে। ওকে, এগুলো আর বারবার ক খ না দেখে আমরা গ ঘ হচ্ছে মেনলি দেখি যে সেগুলো আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবো। আচ্ছা, গ নাম্বার, সে যদি শ্রেণীকক্ষের পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে সেজুতির বাবা টেবিলে খবরের কাগজ রেখে চেয়ারে বসে পড়তে গেলে কাগজের লেখা স্পষ্ট দেখতে পায় না। স্পষ্টভাবে দেখার জন্য তিনি খবরের কাগজটি আর কি করছে, দূরে সরিয়ে নিছে। আর সে চোখের কোন ধরনের ত্রুটিতে সেজুতি আক্রান্ত, এটা আমাকে বলতো। কি করছে? সেজুতি শ্রেণীকক্ষের পিছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না, তার মানে কি? হ্রস্ব দৃষ্টি, সে দূরের জিনিস দেখতে পায় না। তাইলে চোখের কোন ত্রুটিতে আক্রান্ত? ক্ষীণ দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি অথবা হ্রস্ব দৃষ্টি। ওকে, ক্ষীণ দৃষ্টি অথবা কি হ্রস্ব দৃষ্টিতে সে আক্রান্ত। তারপর অন্যদিকে সেজুতির বাবা টেবিলে, এখন সেটা কি, তোমার এখানে তুমি দুইটা চিত্র আঁকবা, ঠিক আছে? এই যে চোখের চিত্রটা দিয়ে এখানে কি ফোকাস দূরত্ব আগে একটা মিলিত হয়, এটা আঁকবা। তারপর এটা তো কারণ, ঠিক আছে, এটা সমস্যা, তো প্রতিকারটাও আঁকবা, যে একটা অবতল দর্পণ দিবা, তারপর হচ্ছে চোখের রেটটা আঁকবা, চোখের নিজস্ব লেন্সটা দিবা, এটাকে দিবা আলোক রশ্মি অভিসারিত হচ্ছে, তারপর লেন্সের এখানে আসে আবার অপসারিত, সেখানে মিলবে, আবার আলোক রশ্মি অভিসারিত হচ্ছে, আবার লেন্সের এখানে গিয়ে ফোকাসে মিলবে। ওকে, বইয়ে যে চিত্র দুইটা চারটা চিত্র আছে, হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে দুইটা, তারপর হচ্ছে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দুইটা, এই চিত্রগুলো হচ্ছে একটু এঁকে দিবা, তাহলে কিন্তু ফুল মার্ক পাবা। ওকে, চিত্রগুলো এই যে কিছু কিছু চিত্র বলতে হয় না, ঠিক আছে, নিজের থেকেই শিখে ওগুলো কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হয়। তারপর ঘ নাম্বার, সেজুতির বাবা কোন ধরনের লেন্স ব্যবহার করে তার সমস্যাটি কাটিয়ে উঠতে পারে? সেজুতি কি হ্রস্ব দৃষ্টিতে, আর সেজুতির বাবা কি দেখছে? স্পষ্টভাবে দেখার জন্য তিনি খবরের কাগজটি কারো দূরে সরিয়ে দেন, মানে কি সে দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তার মানে কি তার হচ্ছে কি দীর্ঘদৃষ্টির সমস্যা। দীর্ঘদৃষ্টির সমস্যা আমরা কিভাবে দূর করি? উত্তল দর্পণ ব্যবহার করে। এখানেও তুমি দুইটা চিত্র রাখবা, ঠিক আছে? এখন তোমার কোশ্চেন হতে পারে, ভাইয়া গ নাম্বার তো তাহলে সেম হয়ে যাইতেছে। হ্যাঁ, সেম হবেই তো, ঠিক আছে, গয়ে 3 মার্ক, ঘয়ে 4 মার্ক, তুমি দুইটার ক্ষেত্রে সেম এফোর্ট দিলে ফুল মার্ক পাবা। ওকে, কিন্তু ট্রাই করবা এটার ক্ষেত্রে একটু বেশি লেখা। ওকে, এটার ক্ষেত্রে একটু বেশি লেখা, এটা ধরো 2 পেজ, ওইটা 1.5 পেজ লিখলে এনাফ। আচ্ছা, তারপর আলোর প্রতিসরণ কাকে বলে? এই যে গ নাম্বার দেখো। আচ্ছা, তার এটার খ নাম্বারটা একটু বলি আমরা। এই যে চোখে কিভাবে উল্টা প্রতিবিম্ব গঠিত হয়, কোশ্চেনটা কি? চোখে কিভাবে উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, তো দেখো আমরা কি জানি? আমরা জানি চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। আমরা হচ্ছে ওই যে হ্রস্বদৃষ্টি ক্ষীণদৃষ্টি দেখলাম কি, চোখের যে নিজস্ব লেন্স আছে এটা কি উত্তল লেন্স। চোখের যে নিজস্ব লেন্স আছে সেটা কি উত্তল লেন্স। তো এই উত্তল লেন্সটা কি করে? আমরা দেখলাম কি উত্তল লেন্সে উপরের থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো কি নিচের দিকে মুভ করে, মানে নিচের দিকে কেন্দ্রীভূত, আর নিচের থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো উপরের দিকে কেন্দ্রীভূত হয়। তো এখন তোমাদের প্রতিবিম্ব পার্টটা নাই, এটা হচ্ছে ওই যে ফিজিক্সে আছে, ঠিক আছে, বিজ্ঞান বিভাগের ফিজিক্সে আছে, তো এটা তোমাদের নাই। শুধু এইটুকু মাথায় রাখো,
যে আমাদের চোখের লেন্সটা কি উত্তল লেন্স, আমরা উত্তল লেন্সে উপরের দিকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো হচ্ছে নিচের দিকে যায়, পঞ্জীভূত হয় বা কেন্দ্রীভূত হয়, এবং নিচের দিকে যে আলোক রশ্মিগুলো আছে সেগুলো হচ্ছে উপরের দিকে গিয়ে কেন্দ্রীভূত হয়। তো এই অনুসারে যখন আলোক রশ্মিগুলো কোনো একটা লক্ষ্যবস্তু থেকে আমাদের চোখে এসে পড়ে তখন কি হয়, চোখের রেটিনাতে আলোক রশ্মির একটা উল্টা প্রতিবিম্ব গঠন হয়, যার কারণে হচ্ছে আমরা উল্টা প্রতিবিম্ব দেখি। ঠিক আছে, এখন ওই উল্টা আমরা কিন্তু উল্টা দেখি না, এই যে কলমটা এটাকে আমি উল্টা দেখতেছি না, আমি যেভাবে ধরে আছি ওইভাবে দেখতেছি। এই যেভাবে দেখতেছি ওইভাবে কিভাবে দেখতেছি, এই রেটিনার মধ্যে যে রড কোন কোষগুলো আছে সেগুলোকে আমাদের মস্তিষ্ককে উদ্দীপনা দেয়, সেই উদ্দীপনাটা এসে আমাদের উল্টা প্রতিবিম্বটাকে আবার সোজা করে দেয়, কিন্তু রেটিনাতে উল্টা প্রতিবিম্বটাই হচ্ছে গঠন হয়। এটুকু মাথায় রাখবার যে রেটিনাতে উল্টা প্রতিবিম্বই গঠন হয়, কিন্তু এই উল্টা প্রতিবিম্বটাকে মস্তিষ্ক আবার সোজা করে দেয়। ওকে, ক্লিয়ার? 1 নং চিত্রে লেন্সের ফোকাস দূরত্ব কত? 2D। ঠিক আছে, গ নাম্বার দেওয়া আছে, সুন্দর মতো সাজিয়ে লিখবা, গ নাম্বার যেহেতু দেওয়া আছে যত সুন্দর করে লেখা যায়। ঠিক আছে, 1 নং চিত্রে দেওয়া আছে 1 নং চিত্রের লেন্সের ক্ষমতা +2D, অর্থাৎ কি 1 নং চিত্রের লেন্সটি উত্তল লেন্স। 1 নং চিত্রের লেন্সটি কি? উত্তল লেন্স। আচ্ছা, তো এই উত্তল লেন্সের ক্ষমতা এখন আমরা জানি, পি ইকুয়াল টু 1/f। তুমি ডিরেক্টলি ইংলিশে লিখতে পারো অথবা বাংলাতেও লিখতে পারো যে ক্ষমতা ইকুয়াল টু 1/4 ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব হচ্ছে আমার যে ফিজিক্স টিচার ছিল স্কুলে ক্লাস 10-এ, তিনি হচ্ছে ফদু বলতো। ঠিক আছে, এই ফোকাস দূরত্বটাকে আমার যে স্কুলের টিচার ছিল, নাম ছিল এনামুল স্যার। ঠিক আছে, উনি হচ্ছে ফদু বলতো। তো এই ফোকাস দূরত্ব তো আমরা কি বের করবো? আমরা তো ফোকাস দূরত্বই বের করবো। তো এফ ইকুয়াল টু 1/p, আর করে ফেলবা। ঠিক আছে, আর গুণ করা আর কি। এফ ইজ ইকুয়াল টু 1/p এর মান কত দিছে? 2, মানে হচ্ছে 0.5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সার এখানে না লিখে লিখবা, সুতরাং 1 নং চিত্রের লেন্সটির ফোকাস দূরত্ব হচ্ছে কত? 0.5 মিটার। তারপর ঘ নাম্বার, দীর্ঘদৃষ্টি ত্রুটি দূরীকরণে উদ্দীপকের কোন লেন্সটি সহায়ক ভূমিকা পালন করে? দীর্ঘদৃষ্টি মানে কি? দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। তো দূরের জিনিস দেখতে পায় মানে কি? ফোকাস দূরত্ব রেটিনা থেকে বাইরে এসে মিলিত হয়, এটাকে আমাদের এখানে আনতে হবে। কি করব? উত্তল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, কারণগুলো লিখবা যে কেন হয়, দীর্ঘদৃষ্টি কেন হয়, কারণ, এরপর প্রতিকারটা লিখে দিবা, দুইটা চিত্র আঁকবা, শেষ। ওকে, তো দেখো আমাদের এই ইয়েতে টপিকগুলো এরকমই। ঠিক আছে, এই যে চোখের সমস্যা সমাধানে করণীয়, সবগুলো সিকিউ এরকমই, যে চোখের সমস্যা সমাধানে আমাদের কি কি করণীয় আছে। ঠিক আছে, এই যে লেন্সের ক্ষমতা নির্ণয়, তারপর চোখের সমস্যা সমাধানে করণীয়, এগুলোই। ওকে, এই যে 1 নং চিত্রে লেন্সের ক্ষমতা, আচ্ছা এটা দেখি। গ নাম্বার 1 নং চিত্রের লেন্সের ক্ষমতা। আচ্ছা দেখো দেওয়া আছে কি দেওয়া আছে রে ভাই? আচ্ছা, চিত্রটি একটি অবতল লেন্স, যার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। যার ফোকাস দূরত্ব কত? 10 সেন্টিমিটার। আচ্ছা, তো ফোকাস দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু 1/4
4 ওকে 1 বাই কত 10 সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটারকে হচ্ছে আমরা মিটারে নিতে হবে। সেন্টিমিটারকে যদি আমাদের লেন্সের ফোকাস দূরত্বের এককটা কিন্তু হচ্ছে মিটারে, ঠিক আছে, ফোকাস দূরত্বের একক ছিল কিন্তু মিটার এককে। ওকে, তো যেহেতু সেন্টিমিটারে আছে এটাকে আমরা কি মিটারে নিব। 1/0.1 মানে হচ্ছে কত 10 ডায়াপ্টার, -10 ডায়াপ্টার হবে, ঠিক আছে। কত হবে -10 ডায়াপ্টার হবে। ওয়েট, সরি ভুল করলাম তো, ফোকাস দূরত্ব, আচ্ছা এই সরি মিটারেই তো ছিল, আমি কি করলাম সেটাই তো বলতেছি, এত বেশি চোখের পাওয়ার হয় নাকি, এটা তো মিটারেই ছিল, ঠিক আছে। তাহলে -0.1 ডায়াপ্টার, আর এখানে তুমি ফোকাস দূরত্বটা মাইনাস বসিয়ে দিবা। কেন? কারণ হচ্ছে অবতল অথবা তুমি এখানে করে মানে এইটুক করে, সুতরাং লেন্সের ক্ষমতা -0.1 ডায়াপ্টার। কারণ কি লেন্সটি অবতল। ওকে, এইটুক করে বাকিটুক লেন্সটা অবতল এইটুক লিখলে হবে। এখানে -10 এর কাপজাপ না করে একদম শেষে এইটুক লিখলেই হবে। আচ্ছা আর দেখি কি কি টাইপ আছে সিকিউ। চিত্র 2 এর ত্রুটি সমাধানের জন্য করণীয় ব্যাখ্যা। এটা কি দীর্ঘদৃষ্টি, তো এই দীর্ঘদৃষ্টির ত্রুটি সমাধানে আমাদের করণীয় কি কি সেটা করতে হবে। আচ্ছা ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের চিত্র 1 এর সিও রশ্মি এর মাধ্যমে ফিরে যেতে পারে কি। সিও রশ্মি এর মাধ্যমে ফিরে যেতে পারে কি, হ্যাঁ সিও রশ্মি হচ্ছে এর মাধ্যমে ফিরে যেতে পারে। কখন? যখন আলোর প্রতিফলন হবে, ঠিক আছে। সিও রশ্মি এর মাধ্যমে ফিরে যেতে পারে কখন? যখন হচ্ছে আমাদের আলোর প্রতিফলন হতে পারে। আচ্ছা একটা জিনিস দাঁড়াও, আচ্ছা তো দেখো, যদি ঘ নম্বরে বলছে উদ্দীপকে চিত্র 1 এর সিও রশ্মি এর মাধ্যমে ফিরে যেতে পারে কি, নরমালি হচ্ছে এর মাধ্যমে ফিরে যেতে পারবে না। কেন? কারণ প্রথম কারণটা হচ্ছে ফিরে যেতে পারবে না, তার প্রথম কারণটা হচ্ছে যে বিভেদ তলটা যদি ফিরে যেতে হয়, দেখো এটা আমি কি লিখতেছি ঘ নম্বরের, প্রথম হচ্ছে এ মাধ্যমে ফিরে যেতে পারবে না। আচ্ছা ওকে, এরপর যদি ফিরে যেতে হয়, ফিরে যেত দুটি কারণে কি কি, যদি বিভেদ তলটি দর্পণ হতো এবং সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হলে। ওকে, মানে কি সংকট কোণ থেকে বেশি কোণে যদি আপতিত হতো তখন হচ্ছে সে ফিরে যেত। এই দুইটা কারণ হলে সে আবার এর মাধ্যমে ফিরে যেত। কিন্তু বিভেদ তলটা কি দর্পণ না। ওকে, এখন এই জিনিসটা শুধু হালকা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা শুধু মুখস্থর মতো করে রাখলে হবে। সংকট কোণ কি কেন এগুলো তোমাদের নাই বইয়ে, ঠিক আছে, এত তো জানা লাভ নেই, শুধু ব্যাখ্যা করার ক্ষেত্রে এইটুক জানলেই এনাফ। তো এর মাধ্যমে ফিরে যাবে না কেন? যদি মাধ্যমের যে বিভেদ তলটা ছিল সেটা যদি একটা দর্পণ হতো তখন ফিরে যেত। এটা তো বিভেদ তলটা দর্পণ না, তো এটা শুধু দুইটা মাধ্যমের মধ্যে পার্থক্য করে রাখছে। তো হালকা থেকে ঘন মাধ্যমে সে কি করবে, আলোর প্রতিসরণ ঘটবে, প্রতিফলন ঘটবে না। আচ্ছা এরপর আর কি কি আছে দেখি। আর নেই, 56 না দেখছিলাম। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এই তো এগুলোই আছে। ওকে, তো আমাদের
আজকের, ঠিক আছে, আমাদের আজকের লেকচার বা লেকচার 3 হচ্ছে এই পর্যন্তই। চ্যাপ্টার 5 ডান। ওকে, সবাইকে হচ্ছে ধন্যবাদ চ্যাপ্টার 5টা হচ্ছে আমার সাথে করার জন্য। ইউটিউবে হচ্ছে যারা ক্লাসটা ফ্রি দেখতেছো তারা হচ্ছে যদি কোর্সে ভর্তি হতে চাও তো তোমাদের ইউটিউব ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে কোর্সের, ওইখানে হচ্ছে লিঙ্কে গিয়ে ওয়েবসাইট থেকে হচ্ছে কোর্সে ডিরেক্টলি ভর্তি হতে পারবা। ঠিক আছে, অলরেডি 6টা চ্যাপ্টার শেষ, ক্লাসগুলো তোমাদের ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে, ফেসবুক প্রাইভেট গ্রুপে হচ্ছে আপলোড দেওয়া আছে। তারপর হচ্ছে যে কোনো সমস্যা, ঠিক আছে, ফেসবুক গ্রুপে হচ্ছে আমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শেষে কমেন্ট করি, যে কোনো সমস্যা যদি থাকে মানে কোনো একটা চ্যাপ্টার রিলেটেড যদি সমস্যা থাকে আমি ডিরেক্টলি তোমাকে সেখানে সলভ করে দিব। ওকে, আর যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ক্লাস করতেছে বা প্রাইভেট গ্রুপে ক্লাস করতেছে তাদের জন্য হচ্ছে আমি একটা বা দুইটা লাইভ ক্লাস নিব। ওই লাইভ ক্লাসগুলোতে হচ্ছে তোমরা তোমাদের প্রবলেম সলভিং গুলো, ঠিক আছে, যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদেরকে জানাবা বা ওই চ্যাপ্টার ওয়াইজ একটু জানাবা। আমি তোমাকে ধরো একদিনে 2টা চ্যাপ্টার বলবো বা একদিনে একটা করে চ্যাপ্টার বলবো, তো ওই চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব, করলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো লাইভ ক্লাসগুলো এখনো আমরা শুরু করবো, আমরা আমাদের চিন্তা ছিল এই কোর্স হচ্ছে লাইভ ক্লাস দিয়েই চালাবো। ঠিক আছে, মানে আমরা লাইভ ক্লাসই কন্টিনিউ করবো, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের অন্যান্য মানে ম্যাথ, মানে তোমরা যারা জেনারেল সাবজেক্টগুলো আছে ম্যাথ বাংলা ওইগুলোর সাথে সাথে লাইভ ক্লাসগুলো হচ্ছে আসলে নেওয়া পসিবল হচ্ছে না। এর থেকে ভালো রেকর্ডেড ক্লাসে আমরা বেটার আউটকাম পাবো। কেন, তুমি স্পিড দিয়ে ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, খুব কম টাইমই লাগবে তোমার একটা লেকচার করতে, এবং ক্লাসগুলো কিন্তু রেগুলারলি আপলোড হচ্ছে। কোনো ভাইয়া কিন্তু খুব একটা গ্যাপ দেয় নেই, মাঝে মাঝে ধরো কোন একটা চ্যাপ্টার শেষ হলো অন্য একটা চ্যাপ্টারের মাঝে একটা গ্যাপ দিছি, কিন্তু অনেক যে গ্যাপ এরকম কিন্তু কোনো গ্যাপ দিইনি। ওকে, তো চ্যাপ্টার 5 আমাদের এখানেই ডান। চ্যাপ্টার 5-এর যে লেকচার নোট বা লেকচার শিট যাই ছিল এগুলো হচ্ছে সাথে সাথে পেয়ে যাবে ইউটিউবে যারা ফ্রি ক্লাস করবা, ওখানে হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ড্রাইভ লিঙ্ক, লেকচার নোট, তো এই অনুসারে হচ্ছে পড়বা। তো আবার বলতেছি, যারা হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস করতেছো যদি কোর্সে ভর্তি হতে ইচ্ছা করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা, লিঙ্ক থেকে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যাবা। ওকে, তো আমরা হচ্ছে বিজ্ঞানের 6টা চ্যাপ্টার আমাদের এই পর্যন্ত শেষ আলহামদুলিল্লাহ। নেক্সটে আমরা চ্যাপ্টার 3 শুরু করব, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 3 চ্যাপ্টার হচ্ছে, তো এটা ফ্রি তো যাবে না, তো ইউটিউবে যারা করতেছে তো আবার বলতেছি যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি করে। তো আমরা চ্যাপ্টার 3 শুরু করব নেক্সটে প্রাইভেট ব্যাচে, হৃদযন্ত্রের যত কথা। এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু কঠিন, ঠিক আছে, অনেক অনেক ইনফো, মানে চ্যাপ্টারটা একটু বড় আসলে, তো অনেক অনেক ইনফো আছে। তো এই চ্যাপ্টারটা করতে 4টা বা 5টা লেকচার লাগবে। ঠিক আছে, একদম ভালোভাবে বুঝিয়ে দিব, 4টা বা 5টা লেকচার লাগবে, একদম সিকিউ এমসিকিউ সহ সব সলভ করিয়ে দেবো। তো এইটুক করলেই আমাদের 7টা চ্যাপ্টার হয়ে যাবে, পরে শেষ। আর বাকি থাকবে ধরো আর 2 মাসের মধ্যে, তো আমরা একদম কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, 2 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো জানুয়ারিতে আমরা শুরু করছি, আশা করতেছি জুলাই বা আগস্টের মধ্যেই কোর্স আমাদের একদম, আগস্ট যাবে না জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ কোর্স হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার চ্যাপ্টার 3-তে। ভাইয়ের জন্য দোয়া করো, তোমরা হচ্ছে ভালোভাবে পড়ালেখা করো, আবার দেখা হচ্ছে চ্যাপ্টার 3-তে। আসসালামু আলাইকুম।